রানু, সামনে শুক্রবার ছেলেপক্ষ তোকে দেখতে আসবে। আল্লাহ পাকের কসম লাগে এবার কোনো উল্টোপাল্টা করিস না। আমার আর তোর বাবার বয়স হয়েছে। কবরে যাওয়ার আগে তোকে অন্তত সংসারে রেখে যেতে পারলে শান্তিতে মরতে পারবো। রানু কেবল ভাতের লোকমাটা মুখে তুলছে, কিন্তু মা আয়েশা বেগমের কথাগুলো শুনে খাবারগুলো গিলতে ইচ্ছে নেই। উপায়ও নেই, গিলতে হবে, কেননা খাবার নষ্ট করতে রানু পছন্দ করে না। আর চোখে বাবার দিকে তাকালো। রানুর পাশে বসে ইদ্রিস সাহেব রাতের খাবার খাচ্ছেন। এক মনে মাথা নিচু করে খাবারগুলো গিলছে। রানু জানে বাবা এই প্রসঙ্গে অংশ নিবে না বলে খাবারটাকে গুরুত্ব দেওয়ার ভাব করে খাচ্ছেন। রানুর প্রচণ্ড বিরক্ত অনুভব হলো। চোখে মুখে বিরক্তভাব ফুটিয়ে উঠল। এই একই প্রসঙ্গ নিয়ে প্রায় প্রতিদিন মায়ের সাথে ওর কথা কাটাকাটি হয়। আর ভালো লাগে না। মা তো জানে কেন ও বিয়ে করতে চায় না, তারপরে কেন মা এই বিষয় নিয়ে খোঁচাখুচি করে। রানুর চেহারা বিরক্ত ভাব দেখে ওর মা রেগে গিয়ে বলল, বিয়ের কথা বলতে মুখটা বিড়ালের মতো করে রাখিস কেন? বয়স কত হলো সেদিকে খেয়াল আছে? এরপর কপালে দোষব্ররে ছাড়া আর কিছুই জুটবে বলে আমার মনে হয় না। রানু বিরক্ত হয়ে বলল, তোমার জন্য আমি মনে হয় এ বাড়িতে থাকতে আর পারবো না। শীঘ্রই মহিলা হোস্টেলে দেখে আমাকে চলে যেতে হবে। এখন তো এই কথাই বলবে? চাকরি করছো বলে ভাবটা এমন সবার মাথা কিনে নিয়েছো। কত কষ্ট করে মিডিয়া মারফতে আমি সম্বন্ধগুলো নিয়ে আসি, আর তুমি নানা বাহানা করে নিষেধ করে দাও। এবার যদি এরকম কিছু করার চেষ্টা করো তাহলে থাপড়ে তোমার দাঁত ফেলে দিব। রানু অবাক হয়ে ওর মায়ের দিকে বেশ কিছুক্ষণ তাকিয়ে থাকলো। তারপর না খেয়ে খাবারগুলো ফ্রিজে রেখে হাত ধুয়ে নিজের ঘরে চলে গেল। মেয়ের সাথে এরকম ব্যবহার করতে দেখে ইদ্রিস সাহেব রেগে গিয়ে স্ত্রীর দিকে তাকিয়ে বললেন, তুমি তো এই বিষয়টা রাতের খাবারের পরেও করতে পারতা। মেয়েটা খেটে খুঁটে সারাদিন পর রাতে আমাদের সাথে খেতে বসে। তুমি ওর মানসিকতা কতটুকু আজও বুঝে উঠতে পারলে না। আয়েশা বেগম নিজের কপালে চাপড়ে বললেন, সবার ভালো চাই বলে আমি তোমাদের কাছে ফেলনা হয়ে গেছি, তাই না? একথা বলতে উনি কাঁদতে লাগলেন। ইদ্রিস সাহেব রেগে গিয়ে বললেন, তোমার এই আলগা চোখের পানির স্রোত বন্ধ করো। মেয়েটার জীবনটার কথা আগে চিন্তা করো। করি বলেই তো ওর বিয়ে নিয়ে এত ভাবনা আমার। কোন ছোটবেলায় কী ঘটেছে সেটা নিয়ে পড়ে থাকলেও জীবনকে এগিয়ে নেওয়া যাবে না। মানুষ যেখানে হোঁচট খেয়ে পড়ে সেখান থেকে আবার নতুন করে শুরু করে। যা কিছু ঘটুক না কেন, জীবনে একা থাকার সিদ্ধান্ত মোটেও সমীচীন নয়। মা হিসেবে এটা ওকে প্রতি মুহূর্তে মনে করিয়ে দেওয়া আমার কর্তব্য। ইদ্রিস সাহেব সেটা বোঝেন, কিন্তু মেয়ের বুকের ভিতরে যে কষ্টের আগুন দাউ দাউ করে জ্বলছে তাকে নেভাবেন কি করে? ইদ্রিস সাহেব ভালোই বুঝতে পারলেন মেয়ের অন্তরে এখনও সে আগুন জ্বলছে। যদিও অনেক বছর পার হয়ে গেছে, তারপরও এক মুহূর্তের জন্য সেই রাতের কথা মেয়ে যে ভুলতে পারেনি এটা উনি ভালোই বুঝতে পারেন। রাতে তার মেয়ে ভালো করে ঘুমাতে পারে না, প্রায় রাতে ব্যালকনিতে বসে থাকে। উনি তাহাজ্জুদ নামাজ পড়তে গিয়ে মেয়ের ঘরে উঁকি মেরে দেখেন ও বারান্দায় একা বসে গিটারে টুংটাং সুর তোলার চেষ্টা করছে। ইদ্রিস সাহেব জানেন আজও তার মেয়ে সারা রাত না ঘুমিয়ে কাটিয়ে দিবে। আয়েশা বেগম টেবিলের খাবারগুলো সব ফ্রিজে ঢুকিয়ে নিজের ঘরে গিয়ে বিছানায় গা এলিয়ে দিলেন। মুহূর্তে ঘরের পরিবেশটা অন্যরকম হয়ে গেল। রানু বারান্দায় এসে বসে চারিদিকে চাঁদের আলো উদ্ভাসিত। ঊর্ধ্ব গগনে জ্যোৎস্নার আলোয় সাদা মেঘেরা দল বেঁধে ঘুরে বেড়াচ্ছে। তার মাঝে আকাশের বুকে ভাসছে তারার মেলা। আশেপাশের ফ্ল্যাটগুলোতে রাতে শোয়ার আয়োজন চলছে। হয়তো একটু পরে সবাই সুখনিদ্রায় ডুবে যাবে। শুধু রানুর মতো জীবন যাদের, তারাই হয়তো জেগে জেগে পুরো নিশি কাটিয়ে দিবে। শ্রাবণের সিক্ত হিমল হাওয়া এসে শরীর শীতলতায় পরশ বুলিয়ে দিচ্ছে। আশেপাশে হয়তো কোথাও বৃষ্টি নেই। বৃষ্টি ভেজা হাসনেহানা ফুলের সুবাস এসে নাকে লাগছে। ওর একাকিত্ব মুহূর্তগুলো সেই দুঃসহ স্মৃতিগুলোকে বক্ষপটে বারবার ভেসে উঠছে। ওর সেই পাপের চোরাবলিতে ডুবে যাওয়া অধ্যায় ঘটনা কাউকে আজ অবধি পুরোটা বলতে পারেনি। শুধু স্কটল্যান্ডে অ্যাডিনোবোরা ইউনিভার্সিটিতে পিএইচডি করার সময় মুসাকে কিছু বলেছিল, তাও পুরো সত্যি ঘটনা তুলতে পারেনি। সেটাকে কিছুটা লং লাগিয়ে নিজের মতো করে উপস্থাপন করেছিল, তাতেই মুসা পোল্টি মারল। আসলে না বলে উপায় ছিল না। মুসা ওকে বিয়ের জন্য প্রেশার দিচ্ছিল, সেই কারণে রানু ওকে বিবেকের তাড়নায় ওর নোংরা অতীতের ঘটনা খুলে তুলেছিল। কিন্তু মুসা সেটা নিতে পারল না। ও বাঙালি ছিল না, নাইজেরিয়ান মুসলিম ছিল। আসলে এই পৃথিবীতে এখনও সেরকম পুরুষের জন্ম হয়নি যে নিজের
স্ত্রীকে বিয়ের আগে অন্য পুরুষের সাথে কাটানো কাহিনী শুনে তাকে আবারও বিয়ে করতে চাইবে। রানু ভেবেছিল মুসা হয়তো এসব থেকে অনেক উদার। আসলে রানু তো স্বেচ্ছায় এই কাজটি করেনি, ট্রাপে পড়ে করতে হয়েছিল, তাতেই মেনে নিতে পারেনি। আর যদি আসল সত্যটা প্রকাশ হয় তাহলে এই সমাজ সংসার ওকে একঘরে করে দিবে। অথচ ইউনিভার্সিটিতে ক্লাস করার সময় রানু বুঝতো মুসা ওকে খুব পছন্দ করে, কিন্তু রানু এড়িয়ে চলতো। ভালোবাসার সমুদ্রে ডুবতে গিয়ে সে একসময় পাপের সমুদ্রে ডুবে গিয়েছিল। তারপর জীবনে সেই ট্রমা থেকে আল্লাহ পাকের রহমতে উঠে আসতে পেরেছে, জীবনটাকে আবার নতুন করে সাজাতে শুরু করেছে। সে কারণে ও আর ভালোবাসার শীতল স্রোতে নিজেকে আর ডুবাতে চায়নি। এটুকু বুঝে নিয়েছে সবার জীবনে ভালোবাসা আসে না, কিন্তু মুসা ছিল নাছোড়বান্দা। সে কারণে যেদিন ওদের দুজনে থিসিস পেপার জমা দেওয়া হয় এবং প্রফেসর সেটাকে এগ্রি করে, সেদিন মুসা ওকে নিয়ে লং ড্রাইভে গিয়েছিল। রানু আর অমত করেনি, ভেবেছিল এই সময় মুসাকে ওর জীবনের সেই দুঃসহ স্মৃতির কথা শেয়ার করবে। ওই লং ড্রাইভ ছিল রানুর জীবনে এক মধুরময় স্মৃতি। যদিও রানুর অন্তরে মুসার আচরণ দেখে ক্ষীণ আশা জেগেছিল, হয়তো মুসা ওকে মেনে নিতে পারে, কিন্তু বাস্তবে ওদের ভালোবাসার সম্পর্কটা গড়ে ওঠার আগেই ভেঙে গিয়েছিল। তাই বলে এটা নিয়ে রানুর কোনো আফসোস নেই, কিন্তু এই মুহূর্তে গুলো ছিল অনেক সুন্দর। আসলে স্কটল্যান্ডে এখন একটা স্থান যেখানে গেলে মানুষের মন এমনিতেই ভালো হয়ে যায়। ওদের স্থাপত্য শৈল দেখার মতো, যা নিয়ে এক ভিন্ন জগৎ। এডিনবার্গের বিস্ময়কর জাদুঘর পরিবেশে নিজেকে রূপকথা রাজ্যে হারাতে হয়েছে। স্যার ওয়াল্টার স্কট ঐতিহাসিক উপন্যাসিক হিসেবে স্বীকৃত। আসলে পরিবেশে যেন ওইসব উপন্যাস লেখার উপযুক্ত স্থান। সেদিন ছিল ছুটির দিন। মুসা খুব ভালো ড্রাইভ করতে জানে, ওখানে আবার বাম দিকে বসে গাড়ি চালাতে হয়। মুসা একটা BMW গাড়ি ভাড়া করে নিল। রানুরা লস লোমান্ডে যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। সেখান থেকে ডাকবেতে ঘুরে আবার ভার্সিটি ডরমেটরিতে ফিরে আসবে। ওই ছিল ওদের ট্যুর প্ল্যান। যদিও মুসা বলেছিল ডাকবেতে থাকার জন্য ভালো রিসোর্ট আছে, কিন্তু রাজি হয়নি। গাড়ি চলতে শুরু করলে মুসাকে বেশ উচ্ছল দেখাচ্ছে। ও সেই উচ্ছন্নতার মুখের দিকে তাকিয়ে রানু সেই নোংরা অতীতের পাতা উল্টাতে ইচ্ছে হলো না। ওকে কিভাবে বলবে ওর নিজের ভুলে এক রাতের জন্য হিসাবে 4 জন ক্লায়েন্টের সাথে কাটিয়েছে। রানুর পুরো নাম রায়না সরকার। মুসা ওকে রায়না বলে ডাকে। রানু আজ মুসাকে নতুনভাবে দেখেছে। মুসা ওকে বলেছে ওর জন্য নাকি এক বিশাল সারপ্রাইজ আছে। রানু অবশ্য বলেছে সারপ্রাইজটা দেওয়ার ওর কিছু কথা আছে মুসার সাথে। প্রথমে মুসা শুনতে চায়নি, কিন্তু রানু বলেছে ওর কথাগুলো না শুনলে মুসার সারপ্রাইজ গ্রহণ করবে না। অগত্যা মুসাকে রাজি হতে হলো। রানু আর চোখে মুসাকে দেখছে। ছেলেটা ভীষণ হ্যান্ডসাম, মেদহীন বলিষ্ঠ শরীর। মুসা দারুণ ফুটবল খেলে, মাথা ভর্তি কোকড়া চুল। রানু মুসার দিকে তাকিয়েছিল, কি যেন বলতে চেয়েছিল। রানু মুচকি হেসে বলল, সাহেবের মনে হয় তস হয়েছে না। মুসা হেসে উত্তর দিল, তা তো বটে। 4 বছর ধরে তোমার কথা শুনবো বলে অপেক্ষা করছি, আমাকে আর কত অপেক্ষা করাবে। রানু দৃষ্টিটা জানলা দিয়ে বাইরে মেলে ধরল। সাপের মতো এঁকে বেঁকে রাস্তাটা দিয়ে গাড়ি লোজ লোমান্ডের দিকে ছুটে চলছে। রাস্তার দুপাশে কাঁটাযুক্ত ঝোপঝাড়, মাঝে মাঝে সবুজ ঘাসযুক্ত তৃণভূমি। সেখানে ভেড়ার পাল চড়ে বেড়াচ্ছে। পাশাপাশি কত পাহাড়ি। একটা পাহাড়ের রং পিঙ্ক। স্কটল্যান্ডে আসতে একটা পার্বত্য এলাকা। বাইরের প্রকৃতি দেখতে রানুর ভালো লাগছে। পরিবেশে পাশাপাশি এই মুহূর্তটা ওর কাছে অনেক মূল্যবান, কিন্তু অনেকটা শাপনিং মনে হচ্ছে। কেন যেন ভয় হচ্ছে। মনে হচ্ছে মুছা ওর জীবনের কাহিনী শুনলে ওর দিকে থেকে ফিরেও নেবে না। সেই কারণে যত দেরি করে বলা যায় ততই ভালো। এ এই সময়টাতে পরিপূর্ণ উপভোগ করতে চাই। গাড়ির ক্যাসেটের প্লেয়ার পুরোনো দিনের গান বাজছে। যদিও মুসাইয়ের ভাষা বোঝে না, তারপর রানুর পছন্দের কারণে নেচেছে। নিশিরাত বাঁকা চাঁদ আকাশে। ঘন্টা 2 পর ওরা লোচ লোমান্ডে পৌঁছে গেল। তখন দুপুর গড়িয়ে বিকেল হতে শুরু করলো। ওরা দুজনে গাড়ি থেকে নেমে হাঁটতে শুরু করলো। মাসটা ফেব্রুয়ারি মাস। ভীষণ ঠান্ডা পড়েছিল সেদিন। রানু ওর মাফলার আনতে ভুলে গেছিল। ওভারকোটে জড়িয়ে তবুও যেন শীতের হিমল হাওয়া শরীরের ভিতরে ঢুকতে শুরু করছে। ওখানে পার্কে বেঞ্চে পাতা আছে, তার সাথে আবার হঠাৎ করে মেঘ এসে জড়ো হয়ে আকাশের বুকে। একটু পরে মনে হয় বৃষ্টি নামবে। ভাবতে ভাবতে বৃষ্টি ঝরতে শুরু করলো। অনেকে এসেছে, সবাই কোনো না কোনো গাছের আড়ালে দাঁড়িয়ে পড়ছে। রানু আর মুসা একটি গাছের আড়ালে দাঁড়িয়ে পড়লো। রানু ঠকঠক করে কাঁপতে লাগলো। মুসা ওর মাফলারটা রানুর গলায় পরিয়ে দিল। এতে রানু কিছুটা আরাম বোধ করতে লাগলো। না,
বৃষ্টি থামার কোনো নামগন্ধ নেই। ওরা দুজনে দৌড়ে গাড়িতে উঠে বসলো। মুসা পাশের একটা কফি শপ থেকে 2 কাপ কফি নিয়ে গাড়িতে উঠে বসলো। 1 কাপ রানুর হাতে দিল আর নিজের কাপে চুমুক দিল। কফি গরম, যদিও শরীরটাকে একটু ওমে রাখা যায়। রানু কাপে চুমুক দিয়ে মুসার দিকে তাকিয়ে বলল, তোমাকে আমার কথাগুলো বলা শুরু করি। আসলে কিভাবে যে শুরু করব বুঝতেই পারছি না। সময়টা 2014। আমি তখন ইন্টার ফার্স্ট ইয়ারে কেবল ভর্তি হয়েছি। গান শুনতে খুব ভালো পছন্দ করতাম। ক্যাসেট প্লেয়ার শুনতে হতো, কেননা তখন আমি স্মার্টফোন ব্যবহার করতাম না। আমাদের তো সামর্থ্য ছিল তা নয়, কিন্তু বাবা মা চাইতেন না আমি স্মার্টফোন ব্যবহার করি। আমার বন্ধুদের হাতে তখন দামি ফোন। ওরা মোবাইলে গান শুনে সুন্দর সুন্দর ছবি তুলে ফেসবুকে আপলোড দেয়। আমার খুব ইচ্ছে হতো, কিন্তু আব্বু আম্মুকে বলতে সাহস হতো না। আমার বাবা কর্পোরেট সেক্টরে জব করতেন। আমি বাবা মায়ের একমাত্র সন্তান। অভাব আমি কোনোদিন চোখে দেখিনি। সচ্ছলতার মাঝেই বড় হয়েছি। তারপর এই একটা জায়গায় বাবা খুব কৃপণতা দেখাতো। সেটা হচ্ছে আমাকে মোবাইল দেওয়ার বেলায়। আমি স্কুলে পড়াকালীন সময়ে আমার মোবাইলটা খুব একটা বের করতাম না। এটা কারণে খুব হীনমন্যতায় ভুগতাম। ছাত্রী হিসেবে আমি খুব তুখোড় ছিলাম। হব নাই বা কেন? জগতে সংসারে লেখাপড়া করা ছাড়া আমার অন্য কোনো কাজ থাকতো না। এসএসসিতে গোল্ডেন জিপিএর সাথে ট্যালেন্ট পুলে স্কলারশিপ পেয়েছিলাম। রেজাল্ট পেয়ে আব্বু প্রচণ্ড খুশি হয়ে আমাকে জিজ্ঞাসা করলো, আজ তুই আমার কাছে যা চাইবি তোকে আমি তাই দিব। আমিও সুযোগ বুঝে একটা স্মার্টফোন দাবি করলাম। আব্বু সাথে সাথে দিতে রাজি হলেন, আর আমার সর্বনাশের শুরু হলো। কলেজের বান্ধবীদের আমার মোবাইলটা দেখাতে লাগলাম। ওরা খুব প্রশংসা করলো। দামি মোবাইলের কারণে আমার ভিতরে গর্ব অনুভব হলো। একদিন আমার এক বান্ধবী সাইরা আমাকে বলল, তোর মোবাইলটা আমাকে দিবি? আমি তোকে অনেক সুন্দর সুন্দর গান ডাউনলোড করে দিব। আমি সরল বিশ্বাস দিয়ে দিলাম। পরদিন ও আমাকে মোবাইলটা ফিরিয়ে দিল, কিন্তু গান ডাউনলোড করেনি, ছোট ভিডিও আপলোড করে দিয়েছে। প্রথমে দেখতে খারাপ লাগলেও পরবর্তীতে আমি শিহরিত অনুভব করতে লাগলাম। আমার ওই বয়ঃসন্ধিকালে বিষয়ে আমার আগ্রহ বেড়ে গেল। আমার বান্ধবীরা প্রায় সবারই ছেলে বন্ধু ছিল। তারা সবাই রুম ডেট করতো, কিন্তু এই ভিডিও দেখার আগে বুঝতাম না ওরা রুম ডেটে করে কী। তবে ভিডিও দেখার পর সবই বুঝলাম। এর মাঝে আমার একজন ছেলে বন্ধু জোগাড় হয়ে গেল। বলতে পারো আমি নিজ থেকে জোগাড় করার জন্য অস্থির হয়ে উঠছিলাম। আমার বন্ধু সবার বয়ফ্রেন্ড থাকার কারণে এটা নিয়ে আমি কুণ্ঠিত হয়ে থাকতাম। যাক, আমারও বয়ফ্রেন্ড জোগাড় হয়ে গেল। সেটা হলো মোবাইল ফোনের মাধ্যমে। পাপের চোরাবালিতে যাওয়ার জন্য আমি আর এক ধাপ এগিয়ে গেলাম। ওদিকে আব্বু আম্মু আমাকে নিয়ে বড় বড় স্বপ্ন দেখতে শুরু করছে। হয় মেয়ে ডাক্তার, নয়তো ইঞ্জিনিয়ার, অথবা দেশ সেরা বিজ্ঞানী হবে। কিন্তু বাস্তবে আমি পাপের অতলে তলিয়ে যাওয়ার জন্য প্রস্তুতি নিতে থাকলাম। আমার সেই বয়ফ্রেন্ড আমাকে রুম ডেট করার জন্য অফার দেয়। প্রথমে রাজি হইনি। আসলে বাসায় আব্বু আম্মুকে কী বলে ম্যানেজ করব সেটাই ভেবেই রাজি হতে পারছিলাম না। এক্ষেত্রে আবার সেই গুণধর বান্ধবী এগিয়ে এসে, কথায় আছে না, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। বন্ধুভাগ্যে আমার চরম সর্বনাশের বীজ রোপণ হয়। এদের একজনের বাসায় জন্মদিনের পার্টি হবে এই কথা বলে বাসা থেকে বের হওয়ার বুদ্ধি দিল। তবে ওদের বুদ্ধিটা কাজে লাগলো। আম্মু রাজি হতে না চাইলেও আব্বুর কারণে রাজি হলেন। তবে শর্ত হলো সন্ধ্যার আগে বাসায় ফিরতে হবে। আমি আমার বয়ফ্রেন্ডকে বললাম আমাকে সন্ধ্যার আগে বাসায় পৌঁছে দিতে হবে। সেও স্বর্ণান্দে রাজি ছিল। সেদিন আমার কোনো কোচিং ছিল না। দুটোর সময় কলেজ ছুটি হওয়ার সাথে সাথে আমার বয়ফ্রেন্ডের সাথে সিএনজি করে রওনা হলাম। ওর নাম সাব্বির। আমি সাব্বিরকে জিজ্ঞাসা করলাম, কোথায় যাচ্ছি আমরা? সে আমার কোমরটা জড়িয়ে ধরে বলল, প্রথম রুম ডেট করবো আমরা। সেটা কি যেমন তেমন জায়গায় করা যায়? আমরা একটা 5 স্টার হোটেলে যাচ্ছি। আমার ভীষণ ভয় হতে লাগলো। আমি আর হাত ধরে বললাম, আমার ভীষণ ভয় করছে। ও আমার কপালে আলতো করে চুমু দিয়ে বলল, আমি তো আছি তোমার। সাব্বির সারা রাত আমার পাশেই ছিল। আমার অমত সত্ত্বেও আমাকে ভোগ করেছে। আমার সত্যিকারের অর্থে নিজের কিছু করার ছিল না। আমার নিজের ভুলের মাসুল এভাবে আমাকে দিতে হলো। ভোরের দিকে ক্লান্ত শরীরে দু চোখে ঘুম নেমে এসেছিল। এরপর আমার সেই কথিত প্রেমিক চম্পট। বেলা 12টা পর্যন্ত অপেক্ষা করছি, কিন্তু ও আর ফিরে আসেনি। এদিকে হোস্টেল রিসেপশনিস্ট থেকে বারবার রুম ছাড়ার জন্য তাগিদ দিচ্ছিল। যাক, সাব্বির বিলটুকু দিয়ে গেছে, হয়তো সেটা আমাকে ভোগ করার মূল্য। এটুকু বলে রানু মুসার দিকে তাকিয়ে দেখল, তবে মুসার চেহারায় একটা নীরব ভাব লক্ষ্য করলো। সেখানে একটু আগে উচ্ছলতাটুকু হারিয়ে গেল। রানু অবশ্য জানতো এমনই হবার কথা। এরপরে অংশটুকু মুসা আর শুনতে চায়নি। রানু বলতে চেয়েছিল, কিন্তু মুসা বলেছিল, এটা তোমার জীবনে একটা বেদনার অধ্যায়, যে অধ্যায়টা বন্ধ থাকাই ভালো। খুলতে গেলে তুমি ব্যথিত হবে। রানু মনে মনে তাচ্ছিল্যের হাসি এসে বলল, কষ্টের বিষমাখা ছুরিটা বুকে যার বিঁধেছে তার কাছে এই সান্ত্বনাগুলো লাগে বড় মিছে।
এরপর সেদিন ওরা ডাক বেঁধে একটা বিশাল মিঠা পানির হ্রদের সামনে কিছুক্ষণ বসেছিল। এই রিভার ক্রুজ করার ইচ্ছে ছিল, কিন্তু সময় হয়ে ওঠেনি। কিংবা রানুর জীবনের গল্প শুনে মুসা তার আগ্রহ হারিয়ে ফেলেছিল। এটুকু শুনে মুসা আর শুনতে চায়নি। যদিও আসল সত্য রানু মুসাকে বলেনি। এরপর আর কখনো মুসা রানুর দিকে প্রেমিকের হাত বাড়িয়ে দেয়নি। শুধুমাত্র বন্ধুত্বের সম্পর্কটুকু মুসা রক্ষা করতে চাইছিল। না, রানু এতে হতাশ হয়নি। এমন হবে এটা রানু জানতো। এখনও মাঝে মাঝে ফেসবুকে মুসার সাথে হালকা পাতলা কথা হয়। বিয়ে করছে কিনা রানু জানতে ইচ্ছে হয়নি। বাস্তবে হলো রানু সেদিন ওর সত্যি গল্পটা মুসার কাছে শেয়ার করতে পারেনি। সেই গল্পটা আরও ভয়ানক। সাব্বির আসলে সেদিন ওকে হোটেলে কিছু ক্লায়েন্টদের কাছে রেখে ওদের কাছ থেকে টাকা নিয়ে চলে গেছিল। ঘটনায় আকস্মিকতায় রানু সেদিন হতবিম্বল হয়ে পড়েছিল। সারা রাত ধরে 3জন ক্লায়েন্ট ওকে ভোগ করলো। কি বীভৎস সেই দিন! ওর বয়স সন্ধিকালে ভুলের মাসুল ওকে এভাবেই গুনতে হলো। সেদিন ওই খদ্দেররা রানুর মতো আনকোড়া নারী পেয়ে 16 আনার উপর 18 আনায় উসুল করে নিয়েছিল। প্রথমজন রানুর উপর খুশি হয়ে ওকে 5,000 টাকা বকশিস দিয়েছিল। হোটেল থেকে বের হওয়ার সময় রানু ডেস্কের উপর রাখা টাকাটা নিয়ে বের হয়েছিল, কারণ ওর প্রচণ্ড খিদে পেয়েছিল। কিন্তু ও যাবে কোথায়? হোটেলে ঢোকার আগে সাব্বির ওকে মোবাইলটা সুইচ বন্ধ করতে রাখতে বলেছিল। এরপর আর খোলা হয়নি। ও ব্যাগ থেকে মোবাইলটা বের করে চালু করলো। দেখলো ওর বাবার মিস কল। না, ও গুনতে পারেনি। মনে হলো বাবা 100বার কিংবা 1000বার ফোন করেছিল। শুধু অশ্রু জলে ওর চোখের দৃষ্টি ঝাপসা হয়ে গেছিল। এভাবে ওর নারীত্বের বিসর্জন হবে ও কোনোদিনও কল্পনা করেনি। বাবা মার কাছে লুকিয়ে আবেগের বশীভূত হয়ে যে কাজ ও করতে গেল, তা ওকে খাদের কিনারায় গিয়ে দাঁড় করিয়ে দিছিল। সেখান থেকে ঝাঁপিয়ে পড়লে মৃত্যু। হঠাৎ ওর চিন্তা একটা মাথায় এলো, এই জীবনকে ওর বাঁচিয়ে রাখবে না। যে কোনো একটা ফোনটা বেজে উঠলো। বাবা ইদ্রিস সরকার ফোন দিয়েছে। রিসিভ করতে ওপাশ থেকে বলে উঠল, রানু তুই কোথায়? তোর ফোন বন্ধ ছিল কেন? সারা রাত কোথায় ছিলে? রানু কোনো উত্তর দিতে পারেনি, শুধু হোটেলের ঠিকানাতে দিয়ে বাবাকে আসতে বলেছিল। কিছুক্ষণ পরে ইদ্রিস সরকার চলে আসে। রানুকে আপাসমস্তক দেখে উনি আর কিছু জিজ্ঞাসা করেনি। মেয়েকে নিয়ে বাসায় ফিরে আসে। ওর মা জানার চেষ্টা করেছিল, কিন্তু রানু বলেনি। কিন্তু এসব কথা তো চাপা পড়ে থাকে না। আস্তে আস্তে ওর কলেজের শিক্ষক, বন্ধুবান্ধব, অভিভাবক, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী সবাই জেনে গিয়েছিল। মানুষের ঘৃণিত দৃষ্টি, বন্ধুবান্ধবের কটূক্তি ওকে প্রতিনিয়ত আহত করতে লাগলো। কলেজে ওর সাথে কেউ মিশতে চাইতো না। রানুর মাঝে তখন সাইকোলজিক্যাল সমস্যা দেখা দিল। ওর পৃথিবীতে বেঁচে থাকার আগ্রহ হারিয়ে ফেলে ও স্টেপ নিতে শুরু করে। প্রথমে হাতের দিয়ে জ্ঞান হারিয়ে ফেলল। ইদ্রিস সাহেব মেয়েকে নিয়ে হাসপাতালে ভর্তি করালেন। অল্পের জন্য রক্ষা পেল। আর একটু বেশি ব্লিডিং হলে হয়তো রানুকে বাঁচানো যেত না। আল্লাহ পাকের হায়াত রেখেছেন বিদায় বেঁচে গিয়েছিল। একমাত্র মেয়ের এরকম অবস্থায় ইদ্রিস সরকার আর আয়েশা বেগম মানসিকভাবে অনেকটাই ভেঙে পড়েছেন। কাউন্সিলিংয়ের জন্য রানুকে সাইকিয়াট্রিস্টের শরণাপন্ন হলেন। ওনার পরামর্শে স্কুল চেঞ্জ হলো, নতুন এলাকায় চলে গেলেন, আত্মীয় স্বজন থেকে দূরে থাকতে লাগলেন। শুরু হলো ওই পরিবারের নতুন লড়াই। রানুর বয়স সন্ধিকালের এই ভুলের অনেক বড় মাসুল সেদিন গুনতে হয়েছিল। এদিকে রানু নিজেকে খুব খারাপ মানুষ মনে হতে লাগলো। ইদ্রিস সরকার রানুর কাছে মোবাইল রাখেনি, কেননা রানু ওর আগের কলেজ ছেড়ে আসাতে প্রচণ্ড কষ্ট পেয়েছিল। সেখানে ওর ছোটোবেলার বান্ধবীরাও ছিল, কিন্তু ওর কলেজে যাওয়ার উপায় ছিল না। সবাই ওর কাছ থেকে দূরে থাকতো। এমনকি অনেক অভিভাবক ওকে দেখলে ফিসফাস করে বলতো ও এক রাতে বাড়ির বাইরে ছিল, খুব খারাপ মেয়ে বলেই এরকম কাজ করতে পেরেছে। অথচ ওদের মেয়েরা প্রায় বয়ফ্রেন্ডের সাথে রুম ডেট করে। এসব নানা কারণে রানুর কলেজ ছাড়তে বাধ্য হয়েছিল। রানু নিজেই এই অবস্থার জন্য নিজেকে দায়ী করলো। একদিন মোবাইলে পুরনো বন্ধুদের ছবি দেখে সহ্য করতে পারলো না, বাথরুমে গিয়ে হারপিক খেয়ে ফেললো। সে সময় আয়েশা বেগম কিচেনে রান্না করছিল। রানু সাড়া না পেয়ে খোঁজ করতে এসে দেখে ঘরে নেই। ওয়াশরুমের দরজা ভিতর থেকে বন্ধ। আয়েশা বেগম আটকে উঠলেন, জোরে জোরে দরজা ধাক্কাতে লাগলেন, কিন্তু রানু দরজা খুলছিল না। পরে চাবি দিয়ে আয়েশা বেগম লক খুলে দেখলেন বাথরুমের মেঝেতে রানু বসে আছে, মুখে হারপিকের বোতল, পুরো ঠোঁট নীল হয়ে গেছে। রানু ওনার দিকে তাকিয়ে বীভৎস হাসতে লাগলেন। আয়েশা বেগম ওর হাত থেকে হারপিকের বোতলটা কেড়ে নিলেন, কিন্তু ততক্ষণে পুরো বোতল খালি। ইদ্রিস সরকারকে ফোন দিলেন। উনি আয়েশা বেগমকে রানুকে নিয়ে তাড়াতাড়ি হাসপাতালে যেতে বললেন। আয়েশা বেগম রানুকে নিয়ে একটা সিএনজি ভাড়া করে হাসপাতালের দিকে রওনা দিলেন। আশা বেগম তড়িঘড়ি করে রানুকে একটা প্রাইভেট ক্লিনিকে নিয়ে যান, কিন্তু ওনারা ওকে ভর্তি করাতে রাজি হয় না।
আয়েশা বেগমের একমাত্র মেয়ের জীবন রক্ষা ডাক্তারের কাছে অনুনয় বিনয় করতে থাকেন। ডাক্তাররা রানুকে সরকারি হাসপাতালে নিয়ে যেতে বলেন। ততক্ষণে রানুর বাবা ইদ্রিস সরকার হাসপাতালে চলে আসেন। এদিকে রানু আস্তে আস্তে নেতিয়ে পড়তে শুরু করছে। এখনকার ডাক্তাররা ওকে তাড়াতাড়ি ঢাকা মেডিকেলে নিয়ে যেতে বলেন। আয়েশা বেগম কাঁদতে কাঁদতে ইদ্রিস সরকারের দিকে তাকিয়ে বলেন, ও রানুর বাবা, আমার রানু বাঁচবে তো? ইদ্রিস সরকার চিন্তিত হয়ে বলেন, আল্লাহর পাকের কাছে প্রার্থনা করো, এছাড়া আমাদের হাতে করার কিছু নেই। এরপর একটা সিএনজি ডেকে রানুকে নিয়ে ওনারা ঢাকা মেডিকেলের পথে রওনা দিলেন। আর মনে মনে ইদ্রিস সরকার নিজের মেয়ের এই পরিণতির জন্য দায়ী করতে লাগলেন। স্নেহের অতিসাহ্যে মেয়ের হাতে এত তাড়াতাড়ি স্মার্টফোন তুলে দেওয়া উচিত হয়নি, আর দিয়েছেন যখন তাহলে মেয়ের দিকে কড়া নজর রাখা উচিত ছিল। রানুকে এভাবে বিশ্বাস করা ওনার উচিত হয়নি। মেয়েকে কতই বা বয়স হবে, এখন তো ভুল করার সময়। এদিকে হাতে স্মার্টফোন, তার সাথে জুটে নষ্ট হয়ে যাওয়া কিছু বন্ধুবান্ধবের সংস্পর্শে, যা রানুকে আজ ধ্বংসের পথে ঠেলে দিল। রানু সেদিন আধো জাগরণে বাবার সেই অসহায় মুখখানা দেখেছিল। তখন হঠাৎ করে মনে হয়েছিল, না, ওকে বাঁচতে হবে, এই মানুষটার জন্য ওকে বাঁচতে হবে। ওই সময় চোখ বন্ধ করে রানু আল্লাহ পাকের কাছে ওর জীবন ভিক্ষে চাইল। আল্লাহ পাক ওকে খালি হাতে ফেরায়নি, বরং ও যতটুকু প্রাপ্য ছিল তার থেকে অনেক গুণ বেশি দিয়েছে। ও জীবনে ঘুরিয়ে দাঁড়াতে পেরেছিল। আজ ওর সেদিনের কথা মনে হলে হৃদয়ে রক্তক্ষরণ হয়, আর অন্তর থেকে রানু ওর বাবা মার জন্য দোয়া করেন। সেদিন আল্লাহ পাকের অশেষ রহমতে ওর বাবা মায়ের মনোবল শক্ত ছিল। আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, অফিসের কলিগ সবার রক্তচক্ষু উপেক্ষা করে বাবা মার ওর হাত শক্ত করে ধরেছিল। ঢাকা মেডিকেলে যাওয়ার পর ওর চিকিৎসা শুরু হয়। পাকস্থলী ওয়াশ করে স্যালাইন দেওয়া হয়। 3 দিন হাসপাতাল থেকে বাড়ি ফিরে আসে। এরপর থেকে ওকে নিয়মিত সাইকোথেরাপি দেওয়া হয়। কিছুটা ভালো হলে রানু নিজ ইচ্ছায় আবার কলেজে ভর্তি হয়, নতুন করে জীবন শুরু করে। তবে বন্ধুবান্ধবের থেকে দূরে থাকতে শুরু করলো। দুজন বন্ধু যে জীবনে কত বড় বিপদ ডেকে আনতে পারে তার বড় উদাহরণ রানু নিজে। সেই কারণে বন্ধুবান্ধবের সঙ্গ এড়িয়ে চলে, আর নিজেকে পড়াশোনা আর ধর্মকর্মের কাজে ডুবিয়ে রাখে। আস্তে আস্তে হৃদয়ে এক অন্যরকম প্রশান্তি অনুভব করে। পাশাপাশি মোবাইলের নাম্বার চেঞ্জ করে ফেলে, কারণ সাব্বির ওকে ক্রমাগত ব্ল্যাকমেল করতে থাকে। ওকে ক্লায়েন্টের সাথে যোগাযোগ করতে বলে, পাশাপাশি এও বলে ওর নাকি অনেক ডিমান্ড, ও চাইলে এই লাইনে প্রচুর টাকা ইনকাম করতে পারে। আর ওর কথায় যদি রাজি না হয় তাহলে রানুর কিছু নোংরা ভিডিও ক্লিপ অনলাইনে ছেড়ে দেবে। না, ওই শয়তান সাব্বিরের কথায় রানুর মনোবল হারায়নি, বরং ওর বাবাকে গিয়ে থানায় গিয়ে সাইবার ক্রাইমে সাব্বিরের নামে মামলা করলো। রানুর কাছে থাকা সাব্বিরের সব ডকুমেন্ট, মানে ওই ফেসবুক আইডি, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রামের সব সূত্র পুলিশের হাতে তুলে দেয়। এরপর ইদ্রিস সরকার ওর ফোন নাম্বার চেঞ্জ করে দিতে বলে। আসলে ঘুরে না দাঁড়িয়ে তো উপায় নেই। ওর যেমন ওর বাবা মা ছাড়া কেউ নেই, তেমনই ও ছাড়া ওর বাবা মারও দেখার কেউ নেই। পরম করুণাময় আল্লাহর কাছ থেকে এই দায়িত্ব নিয়ে ও পৃথিবীতে এসেছে। নতুন করে কলেজে ভর্তি হলো। খুব মনোযোগ দিয়ে রানু পড়াশোনা শুরু করে দিল। এবার আর বাইরে কোচিং করতে যায়নি। ওর বাবা বাসাতে 3 জন শিক্ষক নিয়োগ করছিলেন। তবে রানু সায়েন্স নিয়ে পড়া হয়নি, কারণ কোচিংয়ে অনেক দৌড়াতে হবে। সেই কারণে মানবিক বিভাগে পড়া শুরু করলো। আসলে লাইফে ওই ঘটনার পর ওর ঘর থেকে বের হতে বেশি ইচ্ছে হতো না। ছাত্রী ভালো ছিল বিধায় মানবিক বিভাগ থেকে জিপিএ 5 পেয়ে এইচএসসি পাশ করে। পরবর্তীতে ঢাকা ইউনিভার্সিটির ইংরেজি সাহিত্যে অনার্সে চান্স পেয়ে ভর্তি হয়। ফার্স্ট ক্লাস পেয়ে কৃতিত্ব সাথে গ্রাজুয়েশন কমপ্লিট করে। যেদিন ওর রেজাল্ট হয়, বাবা ওকে জড়িয়ে ধরে অজরে কেঁদেছিল। রানুর চোখে শ্রাবণের ঢল নেমেছিল। সেদিনে এক অদ্ভুত প্রশান্তি রানুর জীবনটা ভরে দিয়েছিল। হেরে গিয়েও জিতে যাওয়ার আনন্দ যে কি সেদিনও পরিপূর্ণ উপলব্ধি করে পেরেছিল। হঠাৎ অন্ধকার নেমে এসে রানু একটু অবাক হয়। একটু আগেই তো চাঁদের আলো, রাতের পরিবেশ ছিল। আকাশের 4টার দিকে তাকিয়ে বুঝতে পারল মেঘের ছায়া চাঁদের উপর পড়ার সাথে সাথে রাতের পৃথিবীটা মুহূর্তে অন্ধকার ঢেকে নেমেছে। বেশ কিছুক্ষণ পর মেঘটা সরে যাওয়ার পর আবারও চারিদিকে আলোকিত হয়ে গেল। ও অবাক হয়ে সেদিকে তাকিয়ে ভাবে, মানুষের জীবনটা অমন, কখনো মেঘের মতো জীবনটা অন্ধকারে ঢেকে যায়। সেখান থেকে বের হতে গেলে সব থেকে বেশি প্রয়োজন আল্লাহ পাকের রহমত। সেদিন থেকে রানু নিজেকে ভাগ্যবানের মতো একজন মনে করে। তবে ওর বিয়ে করতে ইচ্ছে হয় না, কারণ ওর যে একটা ভয়ঙ্কর অতীত আছে। বিয়ের পর সেই ভয়ঙ্কর অতীত কখনো ওর সামনে চলে আসলে সেটাকে মোকাবিলা করার মতো ওর মানসিক শক্তি নেই। কীভাবে মোকাবিলা করবে ওই সত্যি ঘটনা, ও কীভাবে আড়াল করবে? ওর রুমের দরজা খোলা হলো।
অতীতে চিলেকোঠা থেকে রানু বর্তমান ফিরে আসলো। বারান্দায় এসে বুঝতে পারছে বাবা ওর ঘরে এসেছে। বাবার এটাই কাজ। রানু যেদিন রাত জাগে সেদিন ওর বাবা ঘরে এসে ওর খোঁজ খবর নেয়। ইদ্রিস সরকার ধীর পায়ে বারান্দায় চলে গেলেন। মেয়ের দিকে তাকিয়ে বলেন, রাত তো শেষ হয়ে এলো, ঘুমাবি না? ঘুম যে চোখে আসে না বাবা, কি করি বলো তো? আর তুমি কেন জেগে আছো? আমার এক ঘুম হয়ে গেছে, তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য উঠেছি। তোর রুমে দরজা খোলা দেখে বুঝলাম তুই ঘুমাসনি। এভাবে রাত জাগলে তো শরীর খারাপ লাগবে। রানু চুপচাপ বাবার কথাগুলো শুনলো। এরপর বাবার দিকে তাকিয়ে বলল, আব্বু, আম্মুকে তুমি একটু বুঝাও না। আমার পক্ষে বিয়ে করা কখনো সম্ভব না, কারণ আমার অতীত জানলে কোনো ছেলেই আমাকে বিয়ে করতে চাইবে না। আর আমি আমার অতীত জানিয়ে বিয়ে করতে চাই না। ওই ঘটনা জানার পর যদি কোনো ছেলে আমাকে বিয়ে করতে চায় তাহলে আমি বিয়ে করব। এছাড়া আমার পক্ষে বিয়ে করা সম্ভব না। বিয়ে করবি কি করবি না সেটা একান্ত তোর ব্যক্তিগত ব্যাপার। তবে একটা কথা শুনে রাখ, গোপন পাপ আল্লাহ পাক গোপন রাখতেই পছন্দ করে। তোর জীবনে যা ঘটে গেছে সেটা এখন অতীত, সেটাকে আর কারোর সামনে প্রকাশ করার দরকার নেই। আল্লাহ পাক গোপন রাখতে পছন্দ করে, বরং তুই প্রতি মুহূর্তে তোর অযাচিত ভুলের জন্য আল্লাহ পাকের কাছে মাপ চেয়ে নিবি। এই কথাগুলো বলে ইদ্রিস সরকার রানু ঘর থেকে বেরিয়ে গেলেন। সত্যি বলতে প্রেম, বিয়ে, ভালোবাসা এগুলোর উপর থেকে রানুর বিশ্বাস এবং ভরসা সবাই উঠে গেছে। মানুষের জীবনে ফার্স্ট লাভ নিয়ে একটা আবেগ ইমোশন কাজ করে, আর ওর ক্ষেত্রে সেটা মানসিক ট্রমা শুরু হয়ে গেছে। তারপর এটা ভেবে ভালো লাগে সাব্বির প্রতারণার শিকার হয়তো ওকে হতে হয়েছে, কিন্তু নিজেকে তো প্রতারণার জাল থেকে মুক্ত করে সমাজে প্রতিষ্ঠিত করতে পেরেছে। এরকম কত ঘটনা শোনা যায়। প্রতারক প্রেমিকের পাল্লায় পড়ে কত জীবন মৃত্যুর কোলে ঢলে পড়ে। আম্মুর জন্য ওর কষ্ট হয়, কেন যে ওর বিয়ের কথা চিন্তা করে অযথা কষ্ট পায়। অথচ রানু তো ওর বাবা মাকে নিয়ে সুখেই আছে। আজ রানুর হাতে গিটার বাজাতে ইচ্ছে হলো না, তবে মন খারাপ থাকলে গিটার বাজালে ওর মন ভালো হয়ে যায়। কিন্তু আজ এসব কিছুই ভালো লাগছে না। শুধুমাত্র মন চাইছে জায়নামাজে বসে আল্লাহর কাছে নিজের কষ্টের সব কথা উগরে দিয়ে আপন মনে কাঁদতে। কষ্টের এই ভার বয়ে বেড়াতে বেড়াতে রানু যখন ক্লান্ত হয়ে পড়ে তখন একমাত্র জায়নামাজে বসে অযোধ্যায় কাঁদতে পারলে মনটা হালকা হয়ে যায়। গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পর একটা প্রমিনেন্ট প্রাইভেট ইউনিভার্সিটিতে প্রভাষক হিসেবে জয়েন করে। এরপর রানু অনেক কাঠখড় পুড়িয়ে অ্যারিজোনা ইউনিভার্সিটিতে পিএইচডিতে যোগ করে। আসলে আল্লাহর কাছে এর শুকরিয়ার শেষ নেই। জীবনে ঠকে গিয়ে আল্লাহর কাছে একটা দোয়া করেছিল, বাবা মায়ের স্বপ্নের জন্য পূরণ করতে পারে। সেটা করতে পারে। আজ নিজের জীবনটাকে বোঝা মনে হয় না। শুধু বিয়ে করতে ওর মন চায় না। কীভাবে বিয়ে করবে? ওর তো শরীর তো নোংরা হয়ে গেছে। কজন পুরুষের স্পর্শ আজ নিজের শরীরটাকে নিজের কাছে অসুচি লাগে। যদিও ওর কোনো পরিপূর্ণ দোষ ছিল না, তারপরে নিজের অযাচিত এই ভুলটা অত এড়াতে পারবে না। ছি, সে রাতের কথা মনে হলে আজও মনে হয় এই পৃথিবীতে কি এমন কোনো পানি নাই যেখানে নিজেকে পবিত্র করে নেওয়া যায়। হ্যাঁ, নিজেকে পবিত্র করে নেওয়ার একটাই উপায়ও আবিষ্কার করছে, সেটা হচ্ছে জায়নামাজে বসে নিজের পাপের অনুশোচনায় কেঁদে কেঁদে আল্লাহর পাকে মাপ চেয়ে নাও। তখন চোখের পানি অঝোর ধারায় নিজেকে পবিত্র মনে করবে। রানু মনে মনে ভাবে, ওর মা কেন এই বিষয়টা বুঝতে চায় না? বিয়ে ও যদি আবার কোনো আঘাত পায় তাহলে হয়তো মানসিক ভারসাম্য হারিয়ে ফেলবে। তখন ওর বাবা মায়ের কী অবস্থা হবে? একটা ভুলে 3টা জীবন নষ্ট। সেজন্য বিয়ে করতে ওর এত ভয়। যে যাই বলুক না কেন, দাম্পত্য সম্পর্কে তো শারীরিক বিষয় জড়িয়ে আছে, একে অস্বীকার করার উপায় নেই। এটা মেনে নেওয়া তো চারটিখানি ব্যাপার নয়। রানু ভাবে, যদি বিপরীত পাশে ওর স্বামী যদি এরকম খারাপ জায়গায় আসা যাওয়া করতো তাহলে ওর পক্ষে মেনে নেওয়া কঠিন হতো। সেই কারণে এই বিষয়টাকে ও স্বাভাবিকভাবে নিয়েছে। কোনো ছেলেপক্ষ ওর অতীতটাকে মেনে নেওয়া সম্ভব না। সেই কারণে বিয়ের প্রতি ওর কোনো আগ্রহ জন্মায় না। তাছাড়া ওর তো এটা নিয়ে আফসোস নেই। বাবা মায়ের সাথে ও তো সুখেই আছে। ও এই সুখটুকু নিয়ে সারা জীবন কাটিয়ে দিতে পারবে। তারপরে ওর অতীত জেনে কোনো পুরুষ যদি ওকে বিয়ে করতে রাজি হয় তাহলে হয়তো ও বিয়ে করতে পারে। তা না হলে বিয়ের বন্ধনে আবদ্ধ হওয়ারও ইচ্ছে নেই। একটু পরে ফজরের আজান শোনা যায়। রানু ওয়াশরুমে গিয়ে উজু করে ফজরের নামাজ আদায় করে নেয়। এরপর বারান্দায় বসে ভোরের হাওয়াটুকু গায়ে মাখে আবারও নিজের অতীতের ভাবনায় ডুব দেয়। প্রতিটি মানুষের কিছু গোপন বিষয় থাকে, রানুরও আছে। ছোটবেলা থেকে দেখতে খুব সুশ্রী ছিল বিদায় পুরুষের চোখে ও সহজে পড়ে যেত। রানু তখন ক্লাস 7-এ পড়ে, কেবল বড় হতে শুরু করছে, তবে প্রিয়র তখনও হয়নি। ও জয়নাল নামে এক টিচারের কাছে অঙ্ক করতে যেত। ওর মা ওকে সেই টিচারের কাছে পড়াতে নিয়ে যেত।
স্যার বাসাতেই পড়াতেন। রানুর মায়ের সাথে এত অমায়িক আর ভদ্রভাবে কথা বললেও দেখে মনে হতো ওনার মতো ভদ্রলোক এই পৃথিবীতে খুব একটা দেখা যায় না। কিন্তু বাস্তব ছিল ভিন্নতা। স্যারের কাছে ওরা 4জন মেয়ে পড়তো। স্যার কাজ ছিল অঙ্ক করার ফাঁকে ফাঁকে মেয়েদের বুকের দিকে তাকিয়ে থাকা। দৃষ্টি এতটাই খারাপ ছিল মনে হতো উনি যেন জামা ভেদ করে সব দেখে নিচ্ছেন। রানু দিকে স্যার যখনই তাকাতো ওর শরীরটা গুলিয়ে উঠত। স্যার আরও একটা কাজ করতেন। বোর্ডে অঙ্ক না বুঝে একদম গায়ে গা ঘেঁষে অঙ্ক বোঝাতে শুরু করতেন আর মুখ দিয়ে ফোঁস নিঃশ্বাস ছাড়তেন। রানু খুব অস্বস্তি পড়তো। পরে একসময় পড়া ছেড়ে দেয়। যদিও ওর মা খুব রেগে গেছিল, কিন্তু রানু ছোটবেলা থেকে খুব চাপা স্বভাবের, তাই সত্যি কথাটা মাকে জানাতে পারেনি। একবার ওর বাবা অফিসের ট্যুরে ঢাকার বাইরে ছিল। ও তখন ক্লাস 8-এ পড়ে। সেদিন বাংলা পরীক্ষা ছিল। ওর মায়ের শরীরটা ভালো ছিল না, প্রচণ্ড জ্বর ছিল। রানুকে কে নিয়ে যাবে, এটা নিয়ে ওর মায়ের খুব চিন্তা ছিল। তখন ওদের পাড়াতে ওর এক সহপাঠীর বাবা এসে বলেন রানুকে উনি স্কুলে নিয়ে যাবেন। ওই সহপাঠীর নাম ছিল মায়া। মায়াটা আর সময় রানুদের বাসায় চলে আসে। রানু সরল বিশ্বাসে মায়ের সাথে রওনা দেয়। তিনজনে এক রিক্সায় উঠতে পারবে না বলে মায়ের বাবা একটা সিএনজি নিয়ে নেয়। রানুকে মাঝখানে বসে, রানুও বসে। স্কুল যাওয়ার পুরোটা পথ ওই লোক রানুর শরীরে খারাপভাবে হাত বলে। ওর ভীষণ কান্না পায়, কিন্তু কাউকে কোনোদিন বলতে পারেনি। আর শেষ পর্যন্ত ওর একটা ভুলে আস্থা করে নিক্ষিপ্ত হয়। সেখান থেকে কত কাঠখড় পুড়িয়ে ওকে জীবনে নতুন করে আবার সব শুরু করতে হয়। কিরে, তুই এখানে কেন বসে আছিস? আমি তোকে খুঁজে পেরেছি, তুই রাতে ঘুমাসনি। মায়ের কথায় ভাবনার জগৎ থেকে রানু ফিরে আসে। মায়ের দিকে তাকিয়ে বলে, ঘুমাবো না কেন? তুমি চা খাবে? চুলে চায়ের পানি চাপিয়ে দিছে, চা পাতা আর দুধ মিশিয়ে দিছি। চাটা বানিয়ে নিলে। রানু চাটা বানিয়ে টেবিলে পিরিচে টোস্ট বিস্কিট দিয়ে দিল। ডোরবেলটা বেজে উঠল। মনে হয় মিনারা খালায় এসেছে। রানু উঠে গিয়ে দরজা খুলে দিল। মিনারা বেগম সালাম করে ঘরে ঢুকলো। রানু মিনারার খালার এই বিষয়টা খুব ভালো লাগে। সবসময় আগে সালাম দেয়। চা খেয়ে রানু রুমে এসে বিছানায় শরীরটা এলিয়ে দেয়। চোখ কেবল লেগে এসেছে। ফোনটা বেজে উঠল। রানু প্রচণ্ড বিরক্ত লাগলো। তারপর ফোনটা রিসিভ করতে ওপাশ থেকে গুরুগম্ভীর কণ্ঠে একজন বলল, কেমন আছো? ভালো। কে বলছেন? আহনাব চৌধুরী। আমি তো আপনাকে চিনি না। এখনই চেনেন না, কিন্তু খুব শীঘ্রই আমরা একে অপরকে পরিচিত হব। এই কথা বলে কট করে লাইনটি কেটে দিল। রানুর প্রচণ্ড বিরক্ত অনুভব করলো। বালিশটা সরিয়ে ফোনটা রাখতে একটা খাম নজর এলো। খামটা খোলা মাত্র একটা সাম্য চেহারার মানুষ দেখতে পেল। মানুষটার মাথায় চুল কম, তবে চোখ দুটো দারুণ বুদ্ধিদীপ্ত। একটা বায়োডাটা, সেখানে নামটা লেখা আছে আহনাব চৌধুরী। ছেলেটা ওর মতো একটা প্রাইভেট ইউনিভার্সিটির জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ে পড়ায়। তবে বাবা মা কেউ নেই। মামার বাড়িতে মানুষ হয়েছে। মানুষটার চেহারা দেখে ওর বেশ ভালো লাগলো। মনে মনে ভাবছে ওর সাথে দেখা করাই যায়। অবশেষে পাত্রপক্ষে আসার দিন চলে আসলো। রানু এই মুহূর্তে ওর বাসার ছাদে দাঁড়িয়ে আছে। ওর সামনে দাঁড়িয়ে আছে পাত্র, সেই আহনাব চৌধুরী। না, আজ আর নিজ থেকে কোনো উল্টোপাল্টা কথা বলেনি। শুধু ছেলেটাকে বলেছিল ওর একটা নোংরা অতীত আছে। সেটা শুনে আহনাব বলল, আপনার অতীত নিয়ে আমার কোনো আগ্রহ নেই, তবে বর্তমান পুরোটাই আমাকে দিয়েন, তাতেই চলবে। রানু অবাক হয়ে ছেলেটার দিকে তাকিয়ে আছে। চোখে চোখ পড়তে আবারও আহনাব বলল, যেদিন যদি আমাকে ছেড়ে চলে যান, ছেড়ে যাওয়ার জন্য তো আপনার কাছে আসিনি। আপনাকে আমি প্রথম দেখেছিলাম আমার ভার্সিটিতে। ভার্সিটির সময় আমার ভার্সিটিতে পরীক্ষক হিসেবে এসেছিলেন। প্রথম দেখায় আপনাকে ভালো লেগে যায়। পরে খোঁজ নিয়ে জানতে পারি আপনি আমার মামার বন্ধুর মেয়ে। বিয়ের প্রস্তাব পাঠাচ্ছিলাম, কিন্তু মামা বলল আপনি নাকি বিয়েতে আগ্রহী নন। অতঃপর কী আর করব, কিন্তু আপনাকে ভুলতে পারছিলাম না। অগত্যা আপনার ভার্সিটির সামনে গিয়ে দাঁড়ানো ছাড়া আর কোনো উপায় নেই। এই 3 মাস আপনাকে মাত্র 3 দিন দেখেছিলাম, কিন্তু আমার চোখ দুটো বড্ড অবুঝ। ও সারাক্ষণ শুধু আপনাকেই খুঁজে বেড়ায়। অগত্যা মামাকে দিয়ে একরকম জোর করে প্রস্তাব পাঠালাম। এবার যদি বলি আপনি আমার এই দু চোখে আমার চোখ দুটো রাখবেন। রানু মন্ত্রমুগ্ধের মতো আহনাপের কথাগুলো শুনছিল আর অবাক হয়ে ভাবছিল, এত প্রেম ওর ভাগ্যে ছিল। চোখের দুকোণে আর্দ্র হয়ে উঠছিল। কিশোরী বয়সে ঘটে যাওয়া ট্রমা থেকে বেরিয়ে এসে আহনাপের হাত ওর শক্ত করে ধরতে মন চেয়েছে। রানু আজও একদম সাজেনি, শুধু চোখে কাজল লেগেছে আর ভেজা চুলগুলো ছেড়ে দিয়েছে। বুটিকের একটা সুতি শাড়ি পরে নিয়েছে, আঁচলটা আলতো করে মাথার উপর টেনে দিয়েছে। সেদিকে তাকে আহনাব বলল, আপনার জুঁই ফুলের মতো স্নিগ্ধ লাগছে, শুধু চোখের কাজলটুকু লেপটে গিয়েছে। আমার কাছে টিস্যু আছে, যদি অনুমতি দেন তাহলে মুছে দিতে পারি। রানু মুচকি এসে বলল, আপাতত চোখে চোখ রাখার অনুমতি দিলাম, চলেন নিচে যাই, সবাই অপেক্ষা করছে।
সমাপ্ত। অশ্রু জলে লেখা। মোবাইলের সাইড এফেক্ট। গল্পটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।